এই প্রথম বুদ্ধিটা কিন্তু নিপুণকে আমি দিছিলাম। যে কাজটা করছে টোটাল জিরো হয়ে গেল। এই জিরোটা কেন হলো, ইচ্ছাকৃতভাবে হলো নাকি কেউ আর তা করানো কইছে বা কী কারণ হয়েছে এটা ও ভালো জানে। যে হিটটা অ্যাকচুয়ালি আমরাও কখনো আশা করতে পারিনি এবং আশা করা যায়ও না। এটা ইন্ডাস্ট্রির জন্য আবার মনে হয় যে একটা কালো মেঘের ছায়া আবার ইন্ডাস্ট্রিতে ঢুকলো। আমার মনে হয় যে শিল্পী সমিতি এটাকে ধ্বংস করে দিচ্ছে। আমি যদি এখন সত্য কথা বলতে যাই তো অনেকে লেগে যাবে, তারপর হ্যাঁ লেগে যায়। আমি তো মনে করছি খুশরু বাজার তার পক্ষেই ছিলেন। আপনার ছবি মানুষ লুফে নিল না কেন, কারণটা কি? এটা হলো আমার চরম একটা ব্যর্থতা। আমার আর্টিস্ট, আমি টেলিভিশনে আর্টিস্ট নিয়ে সিনেমা কখনো বানাই নাই। এই প্রথম আমি টেলিভিশনে আর্টিস্ট নিয়ে ছবি বানাইছিলাম। আমি শ্যামল মাওলাকে রাখছিলাম। এটা আমার মনে হয় আমার ব্যর্থ। এটা এই ব্যর্থতার দায় নিয়ে ইন্ডাস্ট্রি থেকে আপনি পদত্যাগ করবেন কিনা? পদত্যাগের কোনো কিছু নাই, ঠিক আছে, পদের কিছু নাই। আমি শিখলাম। যারা বলছে যে এই ডেড বডির মাধ্যমে প্রকৃতপক্ষে ইকবাল ডেড বডি হয়ে গেছে, তাদের জন্য কি বলবেন? এই ডেড বডি ছবিটা 1.5 কোটি টাকা বানাইতাম বা 1 কোটি টাকা বানাতাম, তাহলে আমি 50 লাখ টাকা লস থাকতাম। কারণ আমার এই ছবি সর্বোচ্চ বাজেটই ছিল 5-50 লাখ টাকা। এটা লো বাজেটের একটা ছবি ছিল। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। পরে কি আবার কেউ যদি বলে যে লো বাজেটের প্রযোজক, এরকম বললে? আমি লো বাজেটের প্রযোজক, আমার আর্টিস্ট কোথায় ছবিতে? এই ছবিটা করতে গিয়ে আমি অনেক কিছু শিখার। আমি ঠিক না, কি শিখলেন এতে করে? যে আমি কখনো আর কোনোদিন নাটকের লোকজন নিয়ে আমি সিনেমা তেমন একটা বানাবো না। শুটিং খরচ আর আর্টিস্টের টুকটাক জ্বালা দিয়ে আমি দিচ্ছি। তারপরেও যে আমি বেড়ে গেছি, এটা অনেক বড় একটা আল্লাহ তাআলার কাছে আমি শুকর আলহামদুলিল্লাহ। কাটা ঘুরে ঘুরে আসার পর বলছে ফ্লপ প্রযোজক ইকবাল। আমি প্রায় 13-14টা ছবি বানাইছি। 13-14টা ছবি বানাইছি। আমার কোনো ছবি মানে ফ্লপ গেছে কিনা আমার সন্দেহ আছে। আগুনটা একটু করে তুষ দেন, এটা শান্ত হবে কি করে? এটা করার কিছু নাই। সাকিবের সাথে বিট্রে করেই তার সাথে রিভেঞ্জ নিতেই এই বুবলিকে ব্যবহার করছেন এবং এখন বুবলিকে নিয়ে কথা বলতেছেন, আসলে কি তাই? ভাই বোনের সম্ভব। ও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে, আমিও তাকে ছোট বোন হিসেবে যথেষ্ট রেসপেক্ট করি। এর মধ্যে আবার আপনি বোমা ফাটালেন। আপনি তো বোমা ফাটানোতে খুব ওস্তাদ। হ্যাঁ, মানে এত বোমা আপনি কোথায় পান? মিস্টার ইকবাল, এটা কি বিষয় না যে একটা সন্তান বেড়ে উঠছে, এখন আপনি বলছেন যে তাদের বিয়েই হয় নাই, তার মানে কি একটা নতুন প্রজন্ম, একটা শিশুর জন্য এটা অবশ্যই বিব্রতবোধ। এটা অবশ্যই বিব্রতবোধ। বুবলির জন্য সবাই বিব্রতবোধ। কোরআন হিট হওয়ার জন্য 1 নম্বর অবদান হলো অনন্ত জলিল। বলেন কি? কথাটা আমি রাফিকে নিজে বলছি। আমি এবং রাফি আমার সাথে একমত হচ্ছে। এটা সাকিবকে ধাক্কা দিতে গিয়ে নিজেই আস্তা করে নিক্ষিপ্ত হলেন। আমি কারোর ধাক্কা দিই না, আর ধাক্কা দেওয়ার অভ্যাস আমার নাই, ঠিক আছে? আমি যদি কখনো জায়েদ খানকে আমি বলবো না যে তুই আমার ছবিতে হিরো, কোনোদিন বলবো না। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের নিয়মিত শোয়ের আলোচিত অতিথি মোহাম্মদ ইকবাল, যিনি ঢাকার ইন্ডাস্ট্রির একজন আলোচিত পরিচালক, প্রযোজক। মিস্টার ইকবাল, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আচ্ছা, এই মুহূর্তে এফডিসির চিত্রটা কেমন? এফডিসির এই মুহূর্তের চিত্রটা তেমন একটা ভালো না। কারণ এই যে কিছুদিন আগে নির্বাচন হলো, 1 মাস আগে শিল্পী সমিতির নির্বাচন হলো। সেই নির্বাচনে মোটামুটি সবাই দেখলাম ফুল টুল দিয়ে সবাইকে নিয়ে একদম সুন্দরভাবে এক মিছিল হয়ে সবাই যার যার মতো চলে গেছে। হঠাৎ করে আজকে বা গতকালকে শুনলাম যে এই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে একটা রিট হয়েছে। যে রিটটা অ্যাকচুয়ালি আমরাও কখনো আশা করতে পারিনি এবং আশা করা যায়ও না। এটা ইন্ডাস্ট্রির জন্য আবার মনে হয় যে একটা কালো মেঘের ছায়া আবার ইন্ডাস্ট্রিতে ঢুকলো। এই কালো মেঘের ছায়াটা আমাকে মনে হয় ইন্ডাস্ট্রিকে দূর করতে হবে। এবং এই শিল্পী সমিতি নিয়েই আমি একটা জিনিস আমি বুঝি না যে কোনো সমিতি নিয়ে এত বিতর্ক হয় না, এই শিল্পী সমিতি নিয়ে বিতর্ক হয়। এই শিল্পী সমিতিতে আসলে আছেটা কি, এটা আমার একটু জানতে মন চায়। আমি তো দেখি যে আমার যতটুকু জানা আমাদের যে আমাদের প্রডিউসার সমিতি বা ডিরেক্টর সমিতি বা আমাদের ফিল্ম ক্লাব, এই সমিতিতে মোটামুটি একটা ইনকাম সোর্স আছে। শিল্পী সমিতিতে কোনো ইনকাম সোর্সই নাই। বাট তারপরে কেন এই শিল্পী সমিতি নিয়ে এত বাজাবাজি, এত কাটাকাটি, এত কথা কাটাকাটি, মারামারি, ঝগড়াঝাটি? এটা কারণটা আমার মাথায় ঢুকে না। এটা কারণটা কি? কিন্তু আপনার মাথা যেরকম চিকন, মোটা বলছি না, তাতে কিন্তু আপনার মাথায় এটা সবার আগে ঢোকার কথা না। কেন? পেছনের কারণটা কি? পিছনে আমার কাছে মনে হয় যে এইখানে একটা শক্তি কাজ করে পিছন থেকে। যে কোনো দুইটা গ্রুপ নির্বাচন যখন করে, কোনো না কোনো গ্রুপের পিছনে একটা শক্তি কাজ করে যে শিল্পী সমিতি অ্যাকচুয়ালি তোমার থাকা উচিত, কিন্তু তোমার থাকা উচিত। এই শক্তিটা বের করতে হবে। এই শক্তিটা আসলে কে, এবং এই শক্তিটার কারণেই আমার মনে হয় যে শিল্পী সমিতিটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং এই শিল্পী সমিতিটাকে যতটা নিচে নামানোর জন্য ঠিক এই চক্রান্তভাবে কাজগুলো হচ্ছে, এই শিল্পী সমিতিটাকে ওইভাবেই ধ্বংস করার জন্য তারাই প্রস্তুত, আমি মনে করি। হ্যাঁ, আপনার মতো আসলে এটা অনেকেরই মাথায় ঢোকে না। কারণটা কি? কারণ আমরা তো দেখলাম যে নির্বাচনের পরে পরাজিত প্রার্থী নিপুণ, বিজয়ী প্রার্থী ডিপজল সাহেব এবং
মিশা সওদাগর সাহেবকে ফুলের মালা পরিয়ে দিলেন, বরণ করলেন এবং তাদেরকে শুভকামনা করলেন। এখানে আমিও ছিলাম। আচ্ছা, কি হলো ওই ফুলের মালাটা যখন নিপুণ, আমি আজকে একটা কথা বলি, মেকআপ রুমে নিপুণকে যে আমি বললাম, নিপুণ, নির্বাচনে হার জিত তো আছেই, আমি জানি না তুমি হারবা বা জিতবা, তুমি জানি না, যদি তুমি হারো তাহলে ইন্ডাস্ট্রিকে তুমি একদম একটা বড় জায়গায় চলে যেতে পারবা। কেন? তুমি যে দীপজল ভাইয়ের গলায় মালাটা পরায় দেবা, এই প্রথম বুদ্ধিটা কিন্তু নিপুণকে আমি দিছিলাম। আচ্ছা। এবং সত্যি সত্যি নিপুণ কিন্তু সকালবেলা এসে কিন্তু গলার মালাটা দীপজল ভাইকে পড়াইছে এবং আমার কথাটাই শুনছে। এটার পিছনে কিন্তু আমি তাকে মেকআপ রুমের নিপুণকে আমি আধা ঘন্টা বুঝাইছি। তারপরে মোটামুটি আমি সবাইকে বললাম যে না ঠিক আছে, নিপুণ যদি হারও সে পরাজয় মেনে নেবে, সব কিছু নেবে, নিয়ে সে মোটামুটি ফুল টুল দিয়ে সে সুন্দরভাবে যাবে। এটা হওয়ার পরে কিন্তু ইন্ডাস্ট্রির সবাই কিন্তু তার পক্ষে এখন তালি দিচ্ছে। এবং আমার কাছে কেন মনে হয় যে নিপুণ ওই তখন অনেক বড় মানের একটা নেত্রী সে হয়ে গেছিল, কিন্তু গতকালকে যে কাজটা করছে টোটাল জিরো হয়ে গেল। এই জিরোটা কেন হলো? ইচ্ছাকৃতভাবে হলো নাকি কেউ ওরকে তা করানো হয়েছে বা কী কারণ হয়েছে এটা ও ভালো জানে, কিন্তু যেটাই হয়েছে বাজে কাজ। নিপুণ আক্তার নিঃসন্দেহে একজন আলোচিত অভিনেত্রী, 2 বারের জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। আপনার কি মনে হয় যে আপনি যেমন তাকে বুদ্ধি দিয়েছিলেন ফুলের মালা পরাতে, কোর্টে যাওয়ার বুদ্ধিটা কে দিতে পারে? কাদের মাথা থেকে এটা আসতে পারে? অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি কেউ না কেউ আছেই। আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন কিছু লোক তো তার সাথে লিয়াজ আছে। যেমন সবচেয়ে আশ্চর্য হয়ে গেলাম, সে নির্বাচন কমিশন যেমন খসরু ভাই, তারপর শামসুল আলম ভাই, হ্যাঁ, তাদের বিরুদ্ধে সে রিট করছে বা ই করছে, তারা তার বিপক্ষে। আমি যদি এখন সত্য কথা বলতে যাই তো অনেকে লেগে যাবে, তারপর হ্যাঁ লেগে যায়। আমি তো মনে করছি খসরু ভাই তার পক্ষেই ছিলেন, এবং খসরু ভাই তো দুজিও নির্বাচনী কমিশনার ছিলেন, কিন্তু মনে মনে তো তাকেই সাপোর্ট করছে, এটা আমি জানি, ঠিক আছে। তাই সেই খসরু ভাই এখন কেন তার বিপক্ষে হয়ে গেল বা কী হয়ে গেল? কিন্তু খসরু ভাই তো একটা সুন্দর একটা নির্বাচন, কিন্তু সে কিন্তু চমৎকার একটা নির্বাচন দিছে কিন্তু, এবং সেই নির্বাচনে কিন্তু শুধুও তার পক্ষে থাকে বা সে কিন্তু নিউট্রাল পালন করছে। কিন্তু এখন সেই খসরু ভাই খারাপ হয়ে গেল, আলম ভাই খারাপ হয়ে গেল, এটা কেন রিট হইলো তাদের বিরুদ্ধে এবং কী কারণে হইলো, এটা একটা প্রশ্ন। আপনার কি মনে হয় তাহলে শিল্পী সমিতির ভবিষ্যৎটা কোথায় গিয়ে ঠেকবে? আমার মনে হয় শিল্পী সমিতির ভবিষ্যতের জায়গায়, শিল্পী সমিতির জায়গায় ঠিক থাকবে, কারণ যারা এখন বর্তমানে যারা রানিং কমিটি আছে তারা মোটামুটি খুবই স্ট্রং এবং তারা সব ম্যানেজ করে ফেলতে পারবে, এবং কোর্ট মামলা যাই কিছু এটা মনে হয় টিকবে না। তো জায়েদ পারল না কেন? জায়েদ পারলো না, জায়েদের ক্যাপাবিলিটি নাই, জায়েদ পারে নাই। আমরা তো হিসাবে জায়েদ তো প্রায় 2টা বছর লড়ছে, আদালতে লড়ছে, সব কিছু লড়ছে, হ্যাঁ, কিন্তু একটা পর্যায়ে জায়েদ ব্যর্থ, যে কারণে জায়েদ পায় না। কিন্তু দীপজল ভাইদেরকে আমার মনে ব্যর্থ হবে না। কারণ কি? তাদের শক্তির জোর বেশি, শক্তির বেশি, টাকা বেশি, সব কিছু বেশি তাদের, ঠিক আছে। যদি সে 5 লাখ টাকা খরচ করে লইয়া রাখে, দীপজল ভাই 10 লাখ টাকা খরচ করবে, দীপজল ভাই ক্ষমতাটা আসছে। কিন্তু আমি এটার পক্ষপাতী না। আমি পক্ষপাতী হলে তারা পাস করছে, তাদেরকে ফুলের মালা দিচ্ছে, ওই জায়গায় ঠিক আছে। এই মামলা, হামলা কামলা এগুলোর কোনো পক্ষপাতী আমি না, এটা ভালো জিনিসও না। জায়েদ আপনার কাছে অভিনেতা হিসেবে, নায়ক হিসেবে মানে কতটা দুর্দান্ত? মানে আপনার ধরেন সামনে কোনো ছবি করলে জায়েদকে আপনার পরিকল্পনায় থাকবে? জায়েদকে নিয়ে যদি আমি কখনো সিনেমা বানাই, এটা আমি জায়েদ খানও বলছি, সেটা হবে এন্টি, বিকজ আমার কাছে এন্টি ইজমটাই আমার কাছে ওর ভালো লাগে, যেটা আমার চয়েস। এবং আমি যদি কখনো জায়েদ খানকে আমি বলবো না যে তুই আমার ছবিতে হিরো, কোনোদিন বলবো না। আমি বলবো যে আমার ছবিতে এন্টি হিরো হইতে পারে, হইতে পারে, হ্যাঁ, আমার কাছে। কারণ এটা ও যদি করে আমার মনে হয় খুব ভালো করবে। কারণটা কি? সে তাকে সবাই বলে আলোচিত নায়ক ঢাকাই ছবির, আপনি তাকে খলনায়কের জায়গায় ফেলতে চাচ্ছেন? আমি তাকে খলনায়কের জায়গায় ফেলতেছি না, ভালো একটা অভিনেতা হিসাবে ফেলাচ্ছি, এবং ভালো অভিনেতা হিসাবে আমার কাছে মনে হলো যে এন্টি করলে খুব ভালো করবে এবং সেটা মানুষ গ্রহণ করবে। আমার কাছে মনে হয় যে মানুষ গ্রহণ করবে এটা। এবার আসে আপনার ছবিতে, আপনি অনেক আওয়াজ তুললেন, ঢাক ঢোল পিটালেন, আসলো ঈদে মুক্তি দেন, সেটা আবার পিছিয়ে দিলেন ঈদের পরের সপ্তাহে, তারপরের সপ্তাহে 25 ডেড বডির কথা। আপনার ছবি মানুষ লুফে নিল না কেন? কারণটা কি? আমার এটা হলো আমার চরম একটা ব্যর্থতা। আমি টেলিভিশনে আর্টিস্ট নিয়ে সিনেমা কখনো বানাই নাই, এই প্রথম আমি টেলিভিশনে আর্টিস্ট নিয়ে ছবি বানাইছিলাম। আমি শ্যামল মাওলাকে রাখছিলাম। এটা আমার মনে হয় আমার ব্যর্থ, এটা আমার পাবলিক, এটা আমাকে শ্যামল মাওলাকে ওইভাবে নেয় নাই, দর্শক নেয় নাই, যেটা নেওয়ার কথা ছিল সেটা নেয় নাই। এক
আর নাম্বার 2 এই ছবিটা নিয়ে একটু 2 নম্বরে একটা গিরিঙ্গি আমার সাথে হয়েছে এবং এটা একদম টোটালি আমি এটা অনেক কিছু এই ছবিটা করতে গিয়ে আমি অনেক কিছু শিখার আমি ঠিক না, কি শিখলেন এতে করে? তা আমি কখনো আর কোনোদিন নাটকের লোকজন নিয়ে আমি সিনেমা তেমন একটা বানাবো না, হ্যাঁ, কারণ আমি যদি সিনেমা যদি বানাই তাহলে আমি আমার মেন স্ট্রিম সিনেমার লোকদের নিয়েই বানাবো, যদি কখনো বানাই, হ্যাঁ। আর অ্যাকচুয়ালি আমার এখন মূল টার্গেট আমি সিনেপ্লেক্সের দিকে যোগ দেবো, একটা বারে দুইটা বলে আমি সিনেপ্লেক্স বানাবো। সেটা কি এই কষ্ট থেকে যে আপনার সিনেমা স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে? না, আমার স্টার সিনেমা তো আমার সিনেমা চলেই নাই, নামাবে কোথা থেকে? আচ্ছা, আমার বসুন্ধরাতে তো আমার সিনেমা চলেই নাই, 100ও চলে নাই আমার বসুন্ধরা, সে নামাবে কোথা থেকে? আমার সিনেমা তো রাইফেল সোর্সও চলে নাই, আমার তো স্ক্রিপ্ট আরও চলে নাই, তো আমার সিনেমা নামাবে। আমার সিনেমা যেখানে আমি জীবন নামই শুনি না, যেখানে একটা সিনেপ্লেক্স নব থিয়েটার, ওইখানে বলে একটা সিনেপ্লেক্স আমি নামই প্রথম শুনলাম, তো সেইখানে যদি আপনি আমার ছবি চালানো, ওইখানে ছবি কে দেখতে যাবে? তারপর যদি আপনি সনিতে ছবি চালান, সেখানে টিকিটের মূল্য যদি 500 টাকা হয়, সেই 500 টাকার মূল্যায়ন টিকিট করতে গেলে আরও 500 টাকা লাগে, তো 1000 টাকা কে যাবে ছবি দেখতে এই গরমের ভিতরে? এইটা তো ওনারা তো আমার সাথে টোটালি, আমার সাথে মাহবুব সাহেব আমার সাথে খুব ভালো সম্ভব, খুব ভালো রিলেশন। উনি নিজে আমাকে বলছে যে ইকবাল ভাই আপনি 2 সপ্তাহ পরে আসেন, ওনার কথায় আমি 2 সপ্তাহ পরে আসলাম, কিন্তু উনি তো ওনার কথা আমাকে কথা দিয়ে তো উনি কথাটা রাখে নাই। না, সে 2 সপ্তাহ হোক আর 3 সপ্তাহ হোক, ছবি যদি ভালো চলে মানুষ তো হুমড়ি খেয়ে পড়ে। এটা তো আমরা হাওয়ার ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে দেখলাম। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আপনি প্রথমে বললেন আমি ব্যর্থ আপনার ছবির ক্ষেত্রে, যে আমি নাটকের লোকজন নিয়ে ছবি করেছি, আমি ব্যর্থ, এটা বলছেন তো প্রথমে, কনফেস করছেন, এখনো বলেন। এই ব্যর্থতার দায় নিয়ে ইন্ডাস্ট্রি থেকে আপনি পদত্যাগ করবেন কিনা, এটা যদি কেউ প্রশ্ন করে আপনি তার ক্ষেত্রে কি জবাব দিবেন? আমরা তো সবাই সমালোচনা করি যে ব্যর্থ হয়েছে পদত্যাগ করুক, আপনি করবেন কিনা? এখানে পদত্যাগের কিছু নাই, ঠিক আছে, পদের কিছু নাই। আমি শিখলাম একটা জিনিস, যে ইন্ডাস্ট্রি সিনেমা বানাতে হলে ইন্ডাস্ট্রির লোকই লাগবে, নাটকের লোক দেওয়া ইন্ডাস্ট্রির সিনেমা চলে না, এটা আমি শিখলাম। আপনি শিখলেন, কিন্তু অন্যদিকে যে পরাণ হিট হইলো, নাটকের লোক দিয়ে আপনার হাওয়া হিট হইলো, তাহলে ওখান থেকে আপনি কি শিখলেন? পরাণের ভিতরে ম্যাক্সিমাম সিনেমার লোকই ছিল, মিম আমাদের সিনেমার নায়িকা, ঠিক আছে, শরীফুল রাজ, ওর আমি নাটক আজ পর্যন্ত কোনোদিন দেখিনি, ও সিনেমাই করছে, আমি দেখছি। তো সব কিছু মিলে পরাণকে হিট করার জন্য তো আমি আগেও বলছি, এখনও বলছি, পরাণকে হিট করার জন্য একমাত্র এটা টেন্ডার নিয়েছিল অনন্ত জলিল, ঠিক আছে। ওনার ছবির সাথে যদি উনি যেভাবে পাবলিক সিটি, যেভাবে দর্শককে উনি বার করে নিয়ে আসছে, ওনার টিকিট পায় নাই, পরে ওইখানে যে ছবি দেখছে, তখন ছবি দেখে মানুষ পছন্দ করছে, ওইটা দেখছে। এটার জন্য অনন্ত জলিল, এই পরাণ হিট করার জন্য 1 নম্বর অবদান হলো অনন্ত জলিল। বলেন কি? জি, রাফির আমি রাফিকে এই কথাটা নিজেই বলছি, আমি রাফিকে এই কথাটা, রায়হান রাফিকে এই কথাটা আমি বলছি যে তোর ছবি হিট হওয়ার জন্য একমাত্র অনন্ত জলিল, এই কথাটা আমি রাফিকে নিজেই বলছি আমি, এবং রাফি আমার সাথে একমত হচ্ছে। এটা তাহলে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি? ভবিষ্যতে পরিকল্পনা আছে, অবশ্যই একটা ভালো মুভির পরিকল্পনা আছে, ইনশাল্লাহ খুব বড়ভাবেই একটা মুভি বানাবো, ঠিক আছে, মোটামুটি কথাবার্তা চলতেছে, বাকিটা ইনশাল্লাহ দেখে আল্লাহ ভরসা। কিন্তু ফেসবুকে তো সাকিবিয়ানরা বলছে যে সাকিবকে ধাক্কা দিতে গিয়ে নিজেই আস্থা করে নিক্ষিপ্ত হলেন। আমি কারোর ধাক্কা দিই না, আর ধাক্কা দেওয়ার অভ্যাস আমার নাই, ঠিক আছে। আমি চলি আমার সময় মতো, আমি চলি আমার গতিতে, এবং আমি চেষ্টা করি ইন্ডাস্ট্রির ভালো কিছু করার জন্য। এখন ভালো কিছু করতে যদি পিছনে আমাকে কেউ খারাপ বলে, তাতে আমার কিছু আসা যায় না। কিন্তু সবাই বলে যে আপনি তককে তককে লেগেই থাকেন, সাকিবের ছবি আসলেই। আমার সাথে কার তক্ক দেয়? একটা ম্যান তুমি দেখাও, যার সাথে আমার তক্ক হয়েছে, এই যে সাকিব খান। দেখছো তুমি নিজের চোখে কখনো কোনো সাকিবের সাথে আমার কিছু হয়েছে? দেখছো? দেখো নাই। অতএব কোনোদিনই আমার সাথে কারোর সাথে কিছু হয় না। মানে এটা কি ব্যর্থতার পরে একটু সুনরম করে বললেন যে কেউ দেখছে কিনা? নরম আর গরম বুঝি না, যেটা সত্য আমি সেটাই বলতেছি, যেটা সত্য আমি সেটাই বলতেছি। আমার ভিতরে কোনো রকমের কোনো নয় নাই, আমার সাথে কারোর সাথে ইন্ডাস্ট্রিতে কোনোদিন আমার সাথে কারোর সাথে কিছু হয় নাই, কোনোদিনই হয় নাই। এটা এখন পিছন থেকে যদি হিংসা করে যদি আমাকে কেউ কিছু বলে, এটা তাদের হিংসার ব্যাপার, তাদের। আপনি তো একাধিক ইন্টারভিউতে বলছেন যে না, পৃথিবী উল্টে গেলেও সাকিবের সাথে আপনার কোনোদিন আর সেই বন্ধুত্ব সম্পর্ক ফিরবে না। এখনও বলতেছি আমি সেম কথাটা, তো আমি এখনও বলছি, সেম কথাটা তো আমি এখনও বলতেছি, যে পৃথিবী ধ্বংস হলে তার সাথে আমার কোনোদিন মিল হবে না। আমি এখন কেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই কথাই বলে যাবো। মানে কি এমন বাড়া ভাতে ছাই দিল সাকিব? সবার প্রশ্ন এটা না, এটা ব্যাপার না, ওটা হচ্ছে আমি আমার নীতিতে অটল। এর মধ্যে আবার আপনি বোমা ফাটালেন। আপনি তো বোমা ফাটানোতে খুব ওস্তাদ। হ্যাঁ, মানে এত বোমা আপনি কোথায় পান? না, আমি তো যেটা কিন্তু যে কথাটা তুমি বলতেছো, এটা কিন্তু 1.5 বছর আগে এই এনটিভি সাক্ষাৎকারে আমি বলছিলাম, আমি সেই কথাটাই এই স্থানেই বলছিলাম, সেই কথাটাই আমি তুলে ধরছি, সেটা আরেকটু খোলাসা করছে, ঠিক আছে। কিন্তু এনটিভিতে আমি ক্লিয়ারলি বলছিলাম এটা 1.5 বছর আগে, আমি সেটাকেই উদাহরণ টানছি
যে এই 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 জিনিসটা তো আমি 1.5 বছর আগেই ক্লিয়ার করে দিয়েছি আমি টিভিতে। কিন্তু মিস্টার ইকবাল, এটা কি বিষয় না যে একটা সন্তান বেড়ে উঠছে, এখন আপনি বলছেন যে তাদের বিয়েই হয় নাই, তার মানে কি একটা নতুন প্রজন্ম, একটা শিশুর জন্য একটা এটা অবশ্যই বিব্রতবোধ, এটা অবশ্যই বিব্রতবোধ, এটা বুবলির জন্য সবাই বিব্রতবোধ। আমার কথা হলো এখন এমন তারাই তো ফিল্ডে ঝগড়া করে, আমরা তো আর করি না, আমরা তো শুনি, আমরা দেখি। আমারও তাদের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন সুন্দরভাবে নিচুলে বাসার ভিতরে বসেই যেন থাকে, এইসব নিয়ে যেন আরও বাইরে যাওয়ার কথা না হয়। কিন্তু সেটা আপনারা মাঝে মাঝে যদি এরকম সেই আগুনটা একটু করে তুষ দেন, এটা শান্ত হবে কি করে? আমি তো বললাম আমি এই টিভিতে আমি 1.5 বছর আগে আমি বলছি, এটা আমি একটা উদাহরণ দিচ্ছি আর না। কিন্তু তখন কিন্তু আপনাকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে এই যে অন্তঃসত্ত্বা কথা বলছে বুবলি, আপনি কিন্তু মুখে তখন কুলুপ এঁটেছিলেন, আবার আপনিই বলছেন যে আমি বলছি ক্যামেরা এইখানে ধরো, তাহলে আপনি তো দুই রকম দেখি, আপনাকে তো সবাই স্পষ্ট বলে, কিন্তু মনে হচ্ছে যে আপনি তো আমি তো এটা তো বলছি, এটা তো আমি বলছি, এটা তো আমি তো বীর সিনেমার শুটিংয়ের সময় আমি তো বলছি, এটা তো আমি অস্বীকার করতেছি না। হ্যাঁ, আমি বলছি যে আমাদের যে সিনেমাটা যখন গানটা, তখন তো আমার সিনেমাটা চলতে হবে। ওই অবস্থা তো আমার সিনেমার শুটিংয়ের সময় অনেক কিছু আমার ব্রেন খাটাইতে হয়েছে, আমার সব কিছু করতে হয়েছে। হ্যাঁ, দেখ সব কিছু মিলে তো আমার জিনিসটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। আমি এটা বের করে নিয়ে আসছি আমার গানটা। গানের জন্যই শুধু এত বড় মিথ্যা, এত কিছু চাপা দিচ্ছেন? বাদ দিয়ে দিতে হয়, এটা করার কিছু নাই। বুবলিকে নিয়ে নেক্সটে আপনার পরিকল্পনা কি? বুবলিকে নিয়ে তো আমার অলরেডি 2টা ছবি আছে, একটা রিভেঞ্জ অলরেডি শেষ হয়ে গেছে, বিটটা আর 30% শুটিং বাকি আছে, ওটা করব। তারপরে এই 2টা শেষের পরে চিন্তা ভাবনা করব কি করব। কিন্তু অন্যরা কিন্তু একটা কথা বলে যে আপনি সাকিবের সাথে বিট্রে করেই তার সাথে রিভেঞ্জ নিতেই এই বুবলিকে ব্যবহার করছেন এবং এখন বুবলিকে নিয়ে কথা বলতেছেন, আসলে কি তাই? না, নাহলে ছবির নাম এরকম হবে কেন? বিট্রে, রিভেঞ্জ। বুবলির সাথে আমার একটা ভাই বোনের সম্পর্ক, ও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে, আমিও তাকে ছোটো বোন হিসেবে যথেষ্ট রেসপেক্ট করি, ওই জায়গাটাই, আর কিছু না। আমার এগুলো এই যে রিভেঞ্জ বিট্রে এগুলো তো গল্পের নামের উপরে আসছে, কিন্তু রেশারেশির ভিতরে আমার সাথে কারো রেশারেশি নাই। এখন আরশাদ আদনান একটা চলচ্চিত্রের হাল ধরেছে, তাকে নিয়ে আপনার বললেন কি? ও তো বিগ বাজারের ছবি বানায়, সাথে তো কালকেও কথা হয়েছে আমার সাথে, কালকে প্রায় আধা ঘন্টা কথা হয়েছে। ও বিগ বাজারের ছবি সে বানাবে। আমাদের ইন্ডাস্ট্রিতে যখন দুঃসময়, তখন কেউ না কেউ আসে, এবার ঠিক এই ইন্ডাস্ট্রির দুঃসময় আবার আশা দান আসছে, আইসা আবার বড় হাল ধরতেছে বড়। ও তো শুনছি যে নতুন ছেলে মেয়ে নিয়েও ছবি বানাবে, নতুন ছেলে মেয়ে নিয়েও ছবি বানাবে, আমাকে বলছে যে নতুন ছেলে মেয়ে আমি নিয়ে ছবি বানাবো। ও চাচ্ছে ইন্ডাস্ট্রিকে উঠা দেওয়ার জন্য, ওর প্রতি আমার দোয়া রইল। কিন্তু মাঝখানে একটা স্ট্যাটাস দেখলাম যে উনি খুব অবাক হয়েছেন তুফানের ইয়েতে, বড় হলো যে কোথাও যদি একটু খোঁচা দিলেন, আবার পরদিন আবার দেখা গেল তুফানের প্রযোজকের সাথে একটা ছবি হয়ে যায়। ঘটনা হচ্ছে কি, এটা ও বলে, দেখা যায় প্রযোজকরা আবার আসে আবার ওর কাছে যায়, যার পরে কথাটা হলে তখন আবার মিচুলে, তখন আবার উঠায় না। এগুলো ইন্ডাস্ট্রিতে এগুলো হয়, এই ধরনের গেম, এই ধরনের খেলা, এই ধরনের কিছু সব হয়। সাকিব খানকে নিয়ে ছবি টবি করার ব্যাপারে দেখা যাচ্ছে যে অনেকে আবার একটু পুনর্বিবেচনা করছে, এইসব বিষয়ে আপনার কাছে খবর আছে? আমি তো ইন্ডাস্ট্রির যে অবস্থা দেখতেছি, এই ইন্ডাস্ট্রিতে কতদিন টিকবে বা আমরা কয়দিন থাকবো, এটা সবচেয়ে বড় একটা সমস্যা এখন বর্তমানে। সবাই বলে এই ঢাকার ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে সুপারস্টার সাকিব খান, এবং সেই সুপারস্টার আপনার বন্ধু ছিল, তাকে নিয়ে আপনি ভালো ভালো ছবি উপহার দিচ্ছেন, দুর্দান্ত। এখন আবার আপনাকে সময়ের কাঁটা ঘুরে ঘুরে আসার পর বলছে ফ্লপ প্রযোজক ইকবাল। এই সুপারস্টার আর ফ্লপ প্রযোজক, এই তারতম্য কেমন? সুপারস্টার আপনার সংজ্ঞা কি, আর ফ্লপ প্রযোজকের সংজ্ঞা কি, পরিচালকের সংজ্ঞা কি? বাংলাদেশে আমি প্রায় 13-14টা ছবি বানাইছি, 13-14টা ছবি বানাইছি। আমার কোনো ছবি মানে ফ্লপ গেছে কিনা আমার সন্দেহ আছে, এবং 13-14টার ভিতরে সাকিব মানে আমার 5-6টা ছবিতে ছিল, আর বাকি ছবিতে অন্য হিরো, অন্য আর্টিস্ট সবাই ছিল। তো ওই সময় সিনেমা হলের ব্যবসা ছিল, সিনেমা হল ছিল, সব কিছু ছিল, হ্যাঁ, ব্যবসা করে বেরিয়ে গেছে। এখন সিনেমা হল আছে মাত্র 32টা। এখন বাংলাদেশের ভিতরে সিনেমা রিলিজ কেউ যদি করতে পারে, করে যদি টাকা উঠাইতে পারে, হ্যাঁ, এটা অনেক বড় একটা ক্রেডিট। আর আমি এখন এই যে আমার ডেড বডি, এই ডেড বডিতে আমার ইউটিউব রাইট, টেলিভিশন রাইট অ্যান্ড ইন্ডিয়ান রাইট, এই 3টা রাইট অলরেডি বিক্রি করে ফেলছি আমি। এবং আমার যে একটা স্পন্সর ছিল, 2-3টা স্পন্সর, যে আমি সবাই দেখছি, হ্যাঁ, এই ছবিতে সর্বোচ্চ হায়েস্ট 1 থেকে 2 লক্ষ টাকা আমি লাভ করবো। তাই? জি।
তো যারা বলছে যে এই ডেড বডির মাধ্যমে প্রকৃতপক্ষে ইকবাল ডেড বডি হয়ে গেছে তাদের জন্য কি বলবেন? আমি বলি ওরা জানেই না যে ছবির বাজেট কত। এই ছবির বাজেট মাত্র আমার ৫-৫০ লাখ টাকা, এবং আমি টেলিভিশন ইউটিউবে চোখ বন্ধ করে আমি 30 লক্ষ টাকা বেচতে পারবো। ইন্ডিয়ান লাইফ বেচতে আরও 10 লক্ষ টাকা, 40 লাখ টাকা আমার এখানেই উঠে গেছে। তারপর টুকটাক করে আমি পাবো না, এগুলো আমার পলিসি যায় না। এই পলিসি সিনেমার যে মার্কেটটা, সিনেমার যে চকারটা, এই চকারটা হলো সবচেয়ে বড় একটা ব্যাপার, ঠিক আছে? এখন আমি যদি এই ডেড বডি ছবিটা 1.5 কোটি টাকা বানাইতাম বা 1 কোটি টাকা বানাতাম, তাহলে আমি 50 লাখ টাকা লস থাকতাম। কারণ আমার এই ছবির সর্বোচ্চ বাজেটই ছিল ৫-৫০ লাখ টাকা। এটা লো বাজেটের একটা ছবি ছিল আমার। লো বাজেটের? হ্যাঁ। যাক, তাহলে পরে কি আবার কেউ যদি বলে যে লো বাজেটের প্রযোজক এরকম বললে, যেমন অনেকে লো বাজেটের জায়েদ খান আছে। আমি লো বাজেটের প্রযোজক, আমার আর্টিস্ট কোথায় ছবিতে? আমি তো বললাম যে হ্যাঁ আমার তো এখানে আহামরি কোনো নাই তো এটা তো আমার জাস্ট শুটিং খরচ, আর আর্টিস্টের টুকটাক আলাদা আমি দিচ্ছি। তারপরে যে আমি বেড়ে গেছি, এটা অনেক বড় একটা আল্লাহ তাআলার কাছে আমি শুকর আলহামদুলিল্লাহ। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি দর্শকের জন্য সবসময় আমার ভালোবাসা রইল এবং সবসময় থাকে। আর বিশেষ করে আমার বন্ধু যেখানে আছে, ঠিক আছে, তার প্রতি সবসময় আমার দোয়া থাকে, এবং আমার আপদে বিপদে সবসময় আগে তাকে আমি পাই। এই জন্য এনটিভি এবং এনটিভি ফ্যামিলিকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকায় ছবির আলোচিত পরিচালক প্রযোজক মোহাম্মদ ইকবাল। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।